তো আমার বাবা ছিলেন মাদার টেরেসার হোমে, বাবা ফ্রিতে দেখতেন আর কি, পেশেন্ট দেখতেন। তো বাবা আমাকে মাদার টেরেসার কাছে নিয়ে যান। তো মাদার টেরেসা সবটা শুনে উনি আমাকে বললেন, তুমি তো মরতে গিয়েছিলে, তুমি মরে গেছো, তোমার এই লাইফটা আমার। জীবনের বলতে পারি অনেক পাপ করেছিলাম বলে হয়তো পোলিও হয়েছিল, কিন্তু আমি অনেক পুণ্য করেছিলাম বলে আমি জীবনে দুটো মানুষ পেয়েছি, একটা মাদার টেরেসা আর একটা গেল কোথায়, আমার হাজবেন্ড। সেরিব্রাল পলসি কি? কেউ যদি সেরিব্রাল পলসিতে আক্রান্ত হন, হাউ শুড দে মুভ অন অ্যান্ড অপ্ট ফর আ বেটার লাইফ, অ্যাজ ওয়েল অ্যাজ হাউ শুড উই ট্রিট দেম? শুনুন, সেরিব্রাল পলসি এটা কোনো অসুখ না, এটা একটা সিচুয়েশন। আমরা সবাই জানি যে আমাদের পুরো বডিকে কন্ট্রোল করে আমাদের মাথা, হেড, ব্রেন, এবং ব্রেনের বিভিন্ন জায়গা মানে পার্ট আছে, যেটা একটা দিকে চোখে, একটা দিক ডান দিক, একটা দিক বাঁ দিক, একটা দিক কথা বলা। তো ব্রেনে যদি আঘাত লাগে, তো আঘাতের ফলে সেরিব্রাল পলসি হতে পারে। এখন এই আঘাতটা তিনটা রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি, একটা হচ্ছে ডিউরিং বার্থ, আর একটা হচ্ছে আফটার বার্থ। অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি যখন, তখন হয় মা যদি পড়ে যায়, পেটে আঘাত খায়, বা মা যদি অত্যধিক পরিমাণে মদ খায় বা সিগারেট খায়, বা মায়ের যদি কিছু সিরিয়াস অসুখ হয়ে থাকে, রুবেলা একটা অসুখের মধ্যে কিন্তু মেন। তারপরে যদি খুব কঠিন ওষুধ খায়, থাইরয়েডের ওষুধ খায়, এগুলোতে বাচ্চার মাথায়, ব্রেনে আঘাত লাগতে পারে। মাদার টেরেসার হোমের গল্প করলে একটা বই হয়ে যায়, একটা সিনেমা হয়ে যায়। আমার যা অভিজ্ঞতা, এটা সিনেমা হয়ে যায় পুরো। তো সেটাই আমি ওনাকে অন্যরকম ভাবে দেখিনি, ভাবিনি। ছোট ছোট ঘটনা যদি বলতে চান যে সুপারন্যাচারাল, তো সুপারন্যাচারাল যখন আমার স্ট্যাঙ্গুলেশন হচ্ছে গলাতে, তখন আমি যেন কানে শুনছি কেউ আমাকে বলছে মাথাটা পেছন দিকে। দেখবেন গলায় ফাঁস লাগলে আমি ফ্যাচারে এরকম হয়ে আসি, তাই না? কিন্তু আমি যেন শুনলাম, মনে হলো পেছন দিকে মাথাটা এরকম করা হলে কি হলো, এইখানে আমার পুরো মানে চোখের শিরা রাপচার হয়ে গেছিল, লাল টকটকে হয়ে গিয়েছিল, চোখগুলো রক্ত জ্বলব। কিন্তু এটাকে আপনি সুপারন্যাচারাল বলবেন? হাউ ডু ইউ কনভিন্স দেম যে ওনারা ঠিক একজন সুস্থ বাচ্চা হলে তাকে যেরকম ভাবে মানুষ করতো, ঠিক সেভাবেই বা তার থেকে বেশি কেয়ার নিয়ে সেই বাচ্চাটাকেও মানুষ করবে? আমরা বেশি কেয়ার বলবো না। যদি দুটো বাচ্চা থাকে, একটা সোকল নর্মাল, একটা আছে, আমরা তাদের সমানভাবে তাকে মানুষ করুক। তাকেও যেমন শিক্ষার জন্য নিয়ে যাচ্ছে, একেও সেরকম শিক্ষার জন্য নিয়ে যাচ্ছে। হয়তো সে পড়াশোনা সেরকমভাবে করবে না, কিন্তু অন্য কিছু করতে পারছে, একটু ইমপ্রুভ তো হয়। সেটা মা বাবাকে বোঝাতে প্রথম একটু কষ্ট হয়, বিশেষ করে বাবাদের। মায়ের তো মাই হয় না, মা ঠিক আছে বুঝে গেল, বাবা, পরিবারের লোকজন এরকম হয়েছে, পরিবারের লোকজন বলছেন কি হবে নিয়ে গিয়ে ঠাকুমা, কি আবার দেখছিস একজন ঠাকুমা আছে, সেই তাকে নিয়ে আরেকজন ঠাকুমা, সে বাচ্চাকে নিয়ে সে ঠাকুমাই স্কুলে আসছেন, সব কিছু করছেন, তার থেরাপি করছেন। এটা একটা বোঝার ওপরে বাবাদের বোঝানো একটু কঠিন হয়ে দাঁড়ায়। যে সত্যি কথা বলতে গিয়ে তখন মনে হলো এর পেছনে পয়সা ঢালবো, কি হবে। এরকম আমার স্টুডেন্ট ছিল, তার মা আমাকে একদিন বলছে যে মা বলছে, কি করব দিদি, এই তো আর বয়স করে আমাকে খাওয়াবে না। আমি বললাম দেখে নেবো আপনার ছেলে কতদিন আপনাকে খাওয়ায়। সেই ছেলে এখন পড়ে আছে হায়দ্রাবাদে, মা বাবাকে দেখেও না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন পডকাস্ট। এর আগে আমরা থ্যালাসেমিয়া, অটিজম নিয়ে কথা বলেছি। আজকে আমাদের মুখ্য বিষয় সেরিব্রাল পলসি, অ্যান্ড আই থিঙ্ক উই হ্যাভ গট দ্য বেস্ট পারসন টু টক অ্যাবাউট দিস। শাশ্বতী ম্যাম, ওয়েলকাম। নমস্কার, আমি শাশ্বতী আচার্য মহান্তি। আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসিতে অ্যাজ আ কোঅর্ডিনেটর আছি, আর প্রফেশনালি আমি একজন স্পেশাল এডুকেটর। পারফেক্ট। কেমন আছেন ম্যাম? ভালো আছি। কি চলছে এখন জীবনে? এখন চলছে যে দেখতেই পাচ্ছেন আমি একজন প্রতিবন্ধকতাযুক্ত মানুষ,
আমার সেরিব্রাল পলসি নয়, আমার পোলিও হয়েছিল 4 বছর বয়সে, 2টো পোলিও ড্রপ খাওয়ার পর। এখন চলছে যে আমার মধ্যে যে ইতিবাচক জিনিসগুলো আছে সেগুলো আমি আমার স্টুডেন্টদের মধ্যে দিয়ে যেতে চাই, তারাও যেন জীবন যুদ্ধে জয়ী হয়ে এগিয়ে চলে, এটাই আমার পরিকল্পনা। পারফেক্ট। ম্যাম, ছোটবেলা থেকে আসি, কত বছর বয়সে জানতে পারলেন যে আপনি মানে পোলিও আক্রান্ত? 4 বছর বয়সে আমি আগে সোকল নর্মালি ছিলাম। 4 বছর বয়সে একবার স্কুল থেকে ফেরার পরে প্রচুর জ্বর হয়, তারপরে প্রচুর জ্বর, তারপরে জ্ঞান ছিল না। বেশ কিছুদিন পরে যখন জ্ঞানটা ভালো মতন এলো, তো আমি যখন খাট থেকে নামার চেষ্টা করছি তখন দেখছি আমি আর নামতে পারছি না। আমার পরিবার, আমার বাবা ডক্টর, আমার দিদি ডক্টর ছিলেন, বাবাও ডক্টর ছিলেন। তো তখন আমার মা এসে বললেন তুমি আর পারবে না, কারণ তোমার এমন একটা অসুখ হয়েছে, এমন একটা রোগ হয়েছে যাতে তোমার স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো। ওকে, দেন অনেক ছোট বয়স, আমি বুঝতে পারছি, স্টিল কোপ আপ তো করতে হয়েছে নিশ্চয়ই। উপভোগ করতে বলতে আমার মধ্যে একটা অদম্য ইচ্ছে ছিল যে আমাকে লড়ে যেতে হবে, আমাকে করতে হবে, পারতে হবে। এটা বলতে পারেন ঈশ্বরের বিরুদ্ধে আমার এটা। তো আবার আমার স্কুলে যাওয়া শুরু করি, কিন্তু তখন আমার মা আমাকে একটা কথা বলেছিলেন যে তোমাকে এইভাবে দেখে হয়তো অনেকে অনেক কিছু বলবে, অনেকে তোমাকে ভুল করবে, তুমি কিন্তু নিজেকে সামলে রাখবে। তো ঠিক সেই ঘটনাই আমার জীবনে এসেছিল। তো কিন্তু আমি যখন, ছোট্ট করে গল্পটা বলেই দিচ্ছি আপনাকে, আমার বন্ধুরা তখন আমাকে একটুখানি এড়িয়ে চলতো, কারণ ওদের বাড়ি থেকে বলা হয়েছিল আমার কাছে এলে বা আমাকে স্পর্শ করলে ওদেরও এটা হয়ে যেতে পারে। তো তারপরে একদিন কি একটা ছেলে ছিল খুব দুষ্ট, তো সবাই টিফিন খাওয়ার সময় ওরা খেলাধুলা করতো, আমাকে নিত না। তো টিফিনের সময় ছেলেটি আমাকে একটা ধাক্কা মারে, তো তখন আমি ক্রাচ ইউজ করতাম, তো তখন পড়ে যাই, তারপরে ঠোঁটটা কেটে যায়। তো তখন ম্যাডাম ছুটে আসেন, তো আমাকে জিজ্ঞেস করলো পড়লে কি করে, তো আমি বললাম এমনি এমনি পড়ে গেলাম। তখন ম্যাডাম আমাকে তুলে দিলেন, আর তারপরে বন্ধুদের বললেন ওর সঙ্গে টিফিনটা শেয়ার করো। তখন ওই ছেলেটা গিয়ে এসে বললো যে তুই আমাকে আমার নামটা কেন করলি না, আর আমি তোর নাম করলে তোকে তো ম্যাম বকতো। তখন ছেলেটা আমাকে বলছে তুই কি ভালো রে, আজ থেকে তুই আমার বন্ধু। তো এই যে অ্যাকসেপ্টেন্সটা, এটা কিন্তু আমার মা আমাকে বলেছিলেন যে তোমাকে দেখবে, তুমি যদি ওদের বিরুদ্ধে যাও তবে কিন্তু তোমার কেউ বন্ধু হবে না। তো সেই থেকে ও আমার এখনো ভালো বন্ধু। তো একটা জিনিস আমি ভাবি যে এই যে প্রতিবন্ধকতাটা, এটাকে অ্যাকসেপ্ট যেরকম আমাদেরও করতে হবে সেরকম বাড়ির লোককেও করতে হবে, পরিবারকেও করতে হবে। অনেক সময় দেখি পরিবাররা এটা নিতে পারে না, খুব স্বাভাবিক ব্যাপার, আর নিজেরা তো নিতে পারেই না। কিন্তু এটাই আমার বাচ্চাদের মধ্যে আমি বলি যে দেখ, যেটা আছে সেটাকে নিয়ে এগিয়ে চল, যেটা নেই সেটা নেই। আমাদের মধ্যে অনেক গুণ আছে, অনেক কিছু করার আছে, সেটা নিয়ে আমরা চলবো। ঠিক, একদম ঠিক ম্যাম। খুব ভালো লাগছে কথা বলে। আহ, তারপরে এডুকেশন কি করে হলো, আর সেরিব্রাল পলসির সঙ্গে যুক্ত হবেন বা মানে জীবন তারপর কিভাবে এগিয়ে নিয়ে গেল? তারপরে তো পড়াশোনা শুরু। হুম। পড়াশোনা শুরু বলতে আমি নর্মাল স্কুল কলেজে পড়াশোনা করেছি। আমার টিচারেরা, আমার প্রফেসরেরা আমাকে খুব হেল্প করেছে। সবসময় আমি যেতে পারতাম না, কিন্তু আমার অ্যাটেন্ডেন্সটা তারা দিয়ে দিতেন, জানতেন যে আমি এটা, আমি মানে আমার একটা কারণের জন্য আমি অ্যাবসেন্ট হচ্ছি। তো ঠিক আছে, চলছিল। এই ধরুন 11-12 বছর বয়সে আমার একটা উপলব্ধি হয় যে ভাবতাম পোলিও হয়তো ঠিক হবে। আমার বাবা ডক্টর ছিলেন বলে অনেক রকমের থেরাপি আমার ওপরে, ফিজিওথেরাপি চলতো, কিন্তু একটা সময় ফিল করি যে এটা টোটাল ভালো হবার নয়। একটা পুজোর সময় আমি দেখছি যে বাচ্চারা সব বাগানে খেলছে, পার্কে হুম। যজ্ঞ ঠাকুর দেখতে যাচ্ছে, সুন্দর সুন্দর ড্রেস পরা, জুতো পরা, সেই ড্রেস জুতো আমারও আছে কিন্তু সেম জিনিস, কিন্তু আমার ফ্রকটা দুলছে না, আমার জুতোর তলায় কাদা লাগছে না। তখন না একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম ওইটুকু বয়সে। তো ভুলভাল সিদ্ধান্তটা নিয়েছিলাম, প্রপার কাজেও লাগেনি। তো আমার বাবা ছিলেন মাদার টেরেসার হোমে, বাবা ফ্রিতে দেখতেন আর কি, পেশেন্ট দেখতেন। তো বাবা আমাকে মাদার টেরেসার কাছে নিয়ে যান। তো মাদার টেরেসা সবটা শুনে উনি আমাকে বললেন তুমি তো মরতে গিয়েছো, তুমি মরে গেছো, তোমার এই লাইফটা আমার। তো আমাকে একটা বড় ক্যান্ডেল দিলেন আমার হাতে, দিয়ে বললেন তুমি এটাকে নিয়ে এগোও তো,
আর আমার বাবাকে বললেন, আপনার মেয়ের এই হাসিটা আপনার পরিবারের কোথাও দরকার নেই, কিন্তু এই হাসিটা অনেকের মনে শক্তি যোগাবে। তো আমি ওনার মাদার টেরেসার হোমে অ্যাজ আ ভলেন্টিয়ার যেতে শুরু করি। ছোট মেয়ে, আমি খুব গল্প করতাম, গল্প করতে ভালোবাসতাম, হাতের কাজ করতে ভালো পারতাম। ওদের সঙ্গে গল্প টল্প করতে করতে ওখানে গিয়ে আমি ফিল করলাম যে হয়তো ওরা হাঁটতে পারে, চড়তে পারে, সবকিছুই পারে, কিন্তু ওরা আমার থেকে অনেক দুঃখী। আমার একটা পরিবার আছে, আমার বাবা মা আছেন, আমি চোখে দেখতে পাই, আমি যেখানে সেখানে যেতে পারি। এই করতে করতে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, এমএ কমপ্লিট হলো। তারপরে একটা পেপারে একটা অ্যাডভার্টাইজ দেখলাম যে দিল্লি থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের এনসিআরটি থেকে স্পেশাল বিএড এর একটা ওই বেরিয়েছে। পরীক্ষা দিলাম, স্কলারশিপ পেয়ে গেলাম, চলে গেলাম দিল্লিতে পড়তে। তো সেখানে পড়াশোনা করতে গিয়ে বাবা দুটো অ্যাক্সিডেন্টের মুখে পড়লাম, রিক্সায় স্ট্যাঙ্গুলেশন হয়ে গেল কন্যা দিয়ে। মানে মাদার টেরেসা আমাকে যাওয়ার আগে বলেছিলেন কিন্তু যে তোমার সামনে আমি দুটো শ্যাডো দেখছি, খুব সাবধানে থাকবে তুমি। কিন্তু ওই যে একটা মনের জোর, জানেন তো, মনের জোর মানুষকে অনেকটা এগিয়ে নিয়ে চলে, আমাকে করতে হবে। তো ওখান থেকে আমি ফার্স্ট ক্লাস নিয়ে বেরিয়ে এলাম এডিপিএস করে। তারপরে কলকাতাতে এলাম। তারপর তখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসি থেকে ওরা একটা ফিল্ম বানাচ্ছিল রাজীব গান্ধী ফাউন্ডেশনের ওপর থেকে। তো সেই ফিল্মটার জন্য ওরা সল্ট লেকে, আমার বাড়ি, মায়ের বাড়ি আর কি, তো তারা ওখানে কোর পার্সন খুঁজছিলেন স্পেশাল হিসাবে। তো সেখানে আমার বাড়িতে একদিন আসেন ওনারা, তারপরে আমাকে বললেন একটা স্টোরি লেখো, তার উপরে ফিল্মটা হবে। তো স্টোরিটা লিখলাম, খানিক নিজের জীবন খানিকটা বানিয়ে। তারপরে তো ফিল্মটা তৈরিও হয়। তারপরে ওখান থেকে আমাকে একবার ডাক দেয় যে আমাদের স্পেশাল এডুকেটর নেওয়া হবে, তুমি আসবে। তখন আমার রেজাল্ট কিন্তু বেরোয়নি, আমি তো চলে গেলাম অ্যাজ এ প্যারা টিচার হিসাবে। তারপরে রেজাল্ট বেরোলো। তারপরে সেরিব্রাল পলসি 1995 থেকে, তখন রেজাল্ট বেরোয়নি, তখন উঠতি বয়সের ছোট্ট ছোট্ট মেয়ে। তো শুরু হয়ে গেল, সেই থেকে জীবনে জুড়ে গেল সেরিব্রাল পলসি। ম্যাম, আমার কৌতূহল আমাকে মানে বিষয় থেকে একটু দূরে নিয়ে যাচ্ছে। আপনি বললেন আপনি মাদার টেরিজার সাথে কাজ করেছেন, ওই অর্গানাইজেশনে ভলেন্টিয়ার করেছেন। মানে আপনি ওনার ব্যাপারে আমাকে কিছু বলুন। মানে ওনার ব্যাপারে আমি কিছুই বলবো না, শুধু বলবো যে ওনার মানে ওনার আশ্রয়ে প্রচুর মেয়েরা আছে, প্রচুর মানুষ আছে। আর আমি একটা কথা বলি, আমাকে না উনি কোনদিন তার পা স্পর্শ করতে দেননি। আমার বাবা প্রণাম করছে, আমার মা প্রণাম করছে, উনি বল তোমার স্থান এখানে। আর উনি যখন আমাকে জড়িয়ে ধরতেন না, একটা স্বর্গীয় গন্ধ পেতাম আমি ওনার কাছ থেকে। আমি জানি না মাদার টেরেসার নামে অনেক খারাপ কথা আছে, অনেক মানে হ্যাঁ, কিন্তু আমি যেটা পেয়েছি সেটাই বলবো। মাদার টেরেসা যখন আমাকে বলছেন যে এগিয়ে চলো, বা মনের জোর, আমি যখন চোখটা বন্ধ করি, এখনো আমি চোখটা বন্ধ করে আমি জোরটা পাই, মা আমাকে চলাও, ভেঙে যাচ্ছি মা, আমাকে তৈরি শক্ত করে দাও। আমি কিন্তু পাই। দেখুন, একটা জানেন তো, আমি একটা কথা বলি, মানুষ ঈশ্বর ভাবে। আপনি যদি একটা মাটির থেকে স্টোন তুলে নিয়ে ভাবেন এটা একটা ঈশ্বর, এই যে শালগ্রাম শিলাগুলো, বা যে ধরুন একটা কোনো বট গাছের তলায় দেখবেন একটা পাথর রয়েছে, এটাকে শিব ভাবে বা শীতল ভাবে এরকম পুজো করে। মানুষ তৈরি করে নেয় যে এটাই আমার ঈশ্বর। আমি তো সেখান থেকে মাদার টেরেসা আমার জীবনের বলতে পারি, অনেক পাপ করেছিলাম বলে হয়তো পোলিও হয়েছিল, কিন্তু আমি অনেক পুণ্য করেছিলাম বলে আমি জীবনে দুটো মানুষ পেয়েছি, একটা মাদার টেরেসা, আর একটা গেল কোথায়, আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডের সঙ্গে একটু বলে দিই, এখানটা অনেকের স্টোরি হবে। হাজবেন্ডের সঙ্গে আমি পড়তাম, বাংলায় যখন এমএ পড়ছিলাম আমি পড়তাম। তো পড়তে 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 ও পড়া ছেড়ে দিল। তাহলে কি হলো ব্যাপারটা, বললো আমার তখন চাকরি করতো, খুব ছোট বয়স থেকে চাকরি করতো, যে আমার ফার্স্ট ক্লাস আসবে না, আমি ছেড়ে দিলাম। তো আনন্দের থেকে দিল তো দিল। তো তারপরে আমি তুই বলতাম, আমাকে তুমি বলতো। তারপরে আমি আর অনেক আমার বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতামুক্ত মানুষকে নিয়ে আমার একটা দল ছিল, আমরা কালচারাল প্রোগ্রাম করতাম বিভিন্ন মেলায় মেলায়, বিভিন্ন পুজো প্যান্ডেলে, মেলায় মেলায়। সেইখানে একবার দেখা হলো, তখন আমাকে বলছে যে আমি কিন্তু ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছি জার্নালিজম নিয়ে। সেখান থেকে হওয়ার বিষয় তো হয়ে গেল। কি করে যে হলো, জোর করেই বিয়ে বলতে পারি, জোর করেই বিয়ে। যখন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে ডাইরেক্ট, আমি তখন বললাম দেখ তুই আমাকে বিয়ে করতে চাইছিস, আমার বাবা তো বিশাল বড় লোক, কিন্তু এটা মনে রাখিস, আমাকে মেরে ফেল, কেটে ফেল, পুড়িয়ে ফেল, আমি কিন্তু বাবার বাড়ি থেকে 1 পয়সাও আনবো না। আমি কিন্তু ভীষণ বই।
তারপরে ওকে আমি পাঠালাম, আমার দাদা ছিলেন ডিরেক্টরি ডিপার্টমেন্টের হেড, জ্যাঠতো দাদা, তার কাছে পাঠালাম। আমার একজন পরিচিত ছিলেন হচ্ছে ক্যালকাটার কোর্টের চিফ জাস্টিস সুশান্ত চ্যাটার্জি, তার কাছে পাঠালাম। তার বহু ব্যারিস্টার, যে কেন বিয়ে করতে চাইছো, শাশ্বতীকে তুমি কেন বিয়ে করতে চাইছো? ও তখন নাকি বলেছিল যে কেন যে ওকে আপনারা অন্যরকম ভাববেন, আমি তো কিছু দেখি না। লোকে যখন প্রেম করতে যায় তখন তো হাত ধরে চলে, তো ও আমার হাত ধরে চলে, একটা ক্রাচ না একটা হাত ধরে। আমার অসুবিধা হতো। আমি মাদারকে জিজ্ঞেস করলাম, মাদার এরকম বলছে, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না কেন করছে। তখন মাদার বললো, ন গো অ্যাহেড, হি ইজ দ্য রাইট পারসন। 28 বছর হলো আমাদের বিবাহিত জীবন। আমার একটি কন্যা আছে। কন্যা এই রিসেন্টলি SBI এর ফেলোশিপ পেয়ে এখন মহারাষ্ট্রে। এই আমাদের জীবন চলছে। খুব ইন্সপায়ারিং ম্যাম। কি বলবো, আমি আপনাকে আমার নমস্কার করতে ইচ্ছা করছে এখন একটা। মাদার টেরিসার ব্যাপারে যে সুপার ন্যাচারাল গল্পগুলো জড়িত আছে, মানে যে ওনার মধ্যে হিলিং পাওয়ার ছিল অ্যান্ড অল, সেগুলো কি সুপার ন্যাচারাল না ঠিক যেমন আপনি মায়া মমতা ভরা সেরকম? ন্যাচারাল, জানেন তো, আমি কিছু সুপার ন্যাচারাল দেখি। মানুষ কিন্তু আপনি যদি আমাকে ছোট করতে চান না, আপনি আমাকে বিভিন্ন ভাবে ছোট করতে পারেন। কিছু ন্যাচারাল ব্যাপারকেই হয়তো বলবে সুপার ন্যাচারাল ব্যাপার, বা এগুলোকে দু নম্বরই করছে। সুতরাং এটা আমার মনে হয় যে আমি অ্যাজ ওনাকে, মানে আমার দিদা যেরকম ছিল ঠিক তেমনই লেগেছে, ঠিক তেমনই লেগেছে। ওরা আমাকে নিয়ে গেলেন, আমি তখন একটা জিনিস মাদারকে বলেছিলাম যে তুমি কি করলে মাদার, ওদের দেখালে আমাকে, আমাকে দেখালে ওদের। দেখো একটা এইটুকুনি মেয়ে, সে হাঁটতে পারছে না, ওরা দেখলো। আবার আমি দেখছি যে এত সুন্দর মেয়েগুলো ওদের বাড়ি থেকে ফেলে দিয়ে গেছে, রাস্তায় ফেলে দিয়ে গেছে। মাদার টেরেসার হোমের গল্প করলে একটা বই হয়ে যায়, একটা সিনেমা হয়ে যায়। আমার যা অভিজ্ঞতা, এটা সিনেমা হয়ে যায় পুরো। তো সেটাই, আমি ওনাকে অন্যরকম ভাবে দেখিনি, ভাবিনি। ছোট ছোট ঘটনা যদি বলতে চান যে সুপার ন্যাচারাল, তো সুপার ন্যাচারাল যখন আমার স্ট্যাঙ্গুলেশন হচ্ছে গলাতে, তখন আমি যেন কানে শুনছি কেউ আমাকে বলছে মাথাটা পেছন দিকে, মাথাটা পেছন দিকে। দেখবেন গলায় ফাঁস লাগলে আমি ন্যাচারালি এরকম হয়ে আসি, তাই না? কিন্তু আমি যেন শুনলাম, মনে হলো পেছন দিকে মাথাটা এরকম করা হলে কি হলো, এইখানে আমার পুরো মানে চোখের শিরা রাপচার হয়ে গেছিল, লাল টকটকে হয়ে গিয়েছিল, চোখগুলো রক্ত জ্বলবে। কিন্তু এটাকে আপনি সুপার ন্যাচারাল বলবেন না, বলবেন যে মন থেকে কিছু একদম কেউ সাড়া দিচ্ছে। আপনারা শোনেন না, মন থেকে বললে কি বলবো, ধরে কিছু আপনার ধরুন প্রশ্ন করছেন, দূরে আছেন, কোনো কষ্টে আছেন, মনে মনে মাকে ডাকছেন, মা আমাকে এই কষ্ট থেকে দূর করে দাও। এবার মনে হচ্ছে মা বলছে বাবু এটা কর, ঠিক হয়ে যাবে, বাবু কিছু তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। এইটা সম্পূর্ণ নিজের ওপর, কাউকে ভালো বলা, কাউকে মন্দ বলা, নিজের ওপর। আমি সেটাই মনে করি। এবার আবার বিষয়তে ঢুকছি। সেরিব্রাল পলসি কি, একদম স্ট্রেট কোয়েশ্চেন। এবং কেউ যদি সেরিব্রাল পলসিতে আক্রান্ত হন, হাউ শুড দে মুভ অন অ্যান্ড opt for a better life, as well as how should we treat them? শুনুন, সেরিব্রাল পলসি এটা কোনো অসুখ না, এটা একটা সিচুয়েশন। আমরা সবাই জানি যে আমাদের পুরো বডিকে কন্ট্রোল করে আমাদের মাথা, হেড, ব্রেন। এবং ব্রেনের বিভিন্ন জায়গা আমাদের পার্ট আছে, যেটা একটা দিকে চোখে, একটা দিক ডান দিক, একটা দিক বাঁ দিক, একটা দিক কথা বলা। তো ব্রেনে যদি আঘাত লাগে, তো আঘাতের ফলে সেরিব্রাল পলসি হতে পারে। এখন এই আঘাতটা 3 রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি, একটা হচ্ছে ডিউরিং বার্থ, একটা হচ্ছে আফটার বার্থ। অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি তখন হয় মা যদি পড়ে যায়, পেটে আঘাত খায়, বা মা যদি অত্যধিক পরিমাণে মদ খায় বা সিগারেট খায়, বা মায়ের যদি কিছু সিরিয়াস অসুখ হয়ে থাকে, রুবেলা একটা অসুখের মধ্যে কিন্তু মেন। তারপর যদি খুব কঠিন ওষুধ খায়, থাইরয়েডের ওষুধ খায়, এগুলোতে বাচ্চার মাথায়, ব্রেনে আঘাত লাগতে পারে। এটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি। দ্বিতীয়টা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ বার্থ। আমরা একটা জানি যে একটা বাচ্চা যখন হয়, একটা নির্দিষ্ট সময় হয়, সে যদি সেই সময়ের আগে হয়ে যায়, 8 মাসে বা 7 মাসে, তখন একটা ব্রেন ড্যামেজের ব্যাপার থেকে যায়। বা ধরুন যেটাকে আমরা বলি জল ভাঙা, জল যদি ভেঙে যায় আগে, তাহলেও কিন্তু এটা একটা সেরিব্রাল পলসির কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে বাচ্চার গলায় কর্ড পেঁচিয়ে গেলে, সেটা কিন্তু অনেক সময় হয়। এগুলো হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি।
তারপর একটা সময় ছিল, এখন সেটা হয় না, সে ফরসেপ ডেলিভারি, তখনও কিন্তু বাচ্চার মাথাতে ব্রেনে আঘাত লাগতে পারে। তারপরেটা হচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পরে যেটা অনেক সময় দেখা যায়, আমি দেখেছি আমার জীবনের এটা ভীষণ বিচ্ছিন্ন অভিজ্ঞতা, সিস্টারের হাত থেকে বাচ্চা পিছলে পড়ে গেছে, বাচ্চাকে বের করেছে, সিস্টারের হাত থেকে বাচ্চা পড়ে গেছে। তো সেই একটা কজ বাচ্চাদের তখন পড়ে যায়, বা বাচ্চার যদি জয়েন্ডিস হয়, তো এগুলো কিন্তু বাচ্চার প্রিম্যাচিওর বাচ্চাতেও হতে পারে। আর জল ভেঙে গেল, বাচ্চা তখন ঠিক মতো বেরোতে পারলো না, এগুলো। তারপরে বাচ্চার জয়েন্ডিস হলে, তারপরে হচ্ছে বাচ্চার ম্যানেঞ্জাইটিস হলে, ছোট্ট বাচ্চারে এগুলোতে ব্রেন ড্যামেজ হতে পারে আর সেরিব্রাল পলসি হতে পারে। সেগুলোর সিমটমস কি আছে? সিমটম হচ্ছে যেটাকে আমরা বলি, আমরা জানি একটা বাচ্চার যে একটা ওই থাকে যে এই বয়সে বাচ্চা উপর হবে, এই বয়সে বাচ্চা বসবে, এই বয়সে বাচ্চা দাঁড়াবে। এটা যদি, এটা না একটা কথাটাকে না আমি মনে করতে পারছি না, একটা ইংলিশ আছে, তো সেটা যদি ঠিক না হয়, যে এই বয়সে দেখছেন দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা এই বয়সে উপর হচ্ছে, আমার বাচ্চাটা হতে পারছে না, বা এই বয়সে বাচ্চাটা বসছে, ওটা বসতে পারছে না, বা কথা বলা বা ঠিক মতন তাকিয়ে দেখা, ঝুমঝুমি দিচ্ছি দেখছে না, তখন আমাদের মনে হয় যে কিছু একটা প্রবলেম হচ্ছে, তখন মনে হওয়া দরকার এটা পরিবারে, তখনই তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া দরকার। সেরিব্রাল পলসিটা এমন একটা জিনিস, এটা কিন্তু ওষুধ দিয়ে সারে না। ওষুধটা দরকার পড়ে যদি তাদের এপিলেপসি থাকে, কারণ ব্রেনের কারণে এপিলেপসিটাও হয়, এপিলেপসি থাকলে পরে তার ওষুধ তাকে দিতেই হয়। কিন্তু থেরাপি সঙ্গে সঙ্গে তাকে যদি ঠিক নর্মাল এটা না চলে, যে এই ঠিক সময় ঠিক হচ্ছে না, তখন কিন্তু তাকে অবশ্যই থেরাপি ডক্টরের কাছে নিয়ে যাওয়া দরকার। ডাক্তারই বলে দেবেন যে কি ধরনের থেরাপির দরকার, কি ধরনের ওর ট্রিটমেন্ট বলবো না আমি, থেরাপিতে কিন্তু অনেক সময় অনেক উন্নতি হয়। আমি নিজে অভিজ্ঞতা দিয়েই বলছি যে সেই থেরাপিতে সে বাচ্চা একদমই বসতে পারতো না, সে আস্তে আস্তে বসছে। সবাই যে হবে তার কোনো ঠিক নেই, এটা কিন্তু মানে কতটা ড্যামেজ হয়েছে তার উপর নির্ভর করে। কিন্তু আমি দেখেছি 1% হলেও হয়। একটা বাচ্চা যদি পুরো ধরুন কি বলবো, মা ডাকলে মায়ের দিকে তাকায়, বা যদি মা ডাকছে হাসছে, বা কোনটা বাবু তুমি কি খাবে বলে আমরা যখন চয়েস মেকিং করছি ও ঠিক বলটার দিকে দেখছি, এগুলোও কিন্তু আমাদের কাছে অনেকখানি। তারপরে যদি বলে এডুকেশন সবার হয় না, আমি বলবো অনেকেরই হয়, অনেকেই জীবনে অনেক উন্নতি করতে পেরেছে সেরিব্রাল পলসি নিয়ে। যাদের হয় না, যারা খুব সিভিয়ার নয়, তাদের আমরা ভোকেশনাল ট্রেনিং এর জন্য নিয়ে আসি। তারা ভোকেশনাল ট্রেনিং এ কাজ শেখে, তারা কাজ করে। এরকমও আমরা করি যে শুধু বাচ্চাকেই ট্রেনিং দিই না, বাচ্চার পেরেন্টসকেও ট্রেনিং দিই। বাচ্চার পেরেন্টসকে ট্রেনিং দিচ্ছি, সে দুজনে মিলেমিশে করতে পারছে একটা কাজ। ধরুন একটা পেপার ব্যাগ বানাচ্ছে, পেপার ব্যাগেরও বিজনেস করবে, তো ও ধরুন আঠা লাগাচ্ছে, ফোল্ড করছে, মা কেটে দিচ্ছে, মা দড়িগুলো ঢুকিয়ে দিচ্ছে, অ্যাসেম্বলি লাইন চেনে একটা ওরা করতে পারে। এটা আমাদের একটা কথাই হচ্ছে যে ইয়েস ইউ ক্যান, তুমি পারবে, যতটা পারবে। এটা তুমি আমাদের আরেকজন খুব দরকার হচ্ছে কাউন্সিলিং এ, ফার্স্ট কাউন্সিলিং পেরেন্টসকে। এরকম একটা বাচ্চাকে অ্যাকসেপ্ট করা একটা খুব কষ্টকর হয়ে যায়, সত্যি কথা, কষ্টকর তো বটে, কিন্তু মাকে বলতে হবে কি করা যাবে, ফেলে দেবেন তো না, তো ওটা নিয়ে কিভাবে আরো এগিয়ে যেতে পারেন সেটা দেখতে হবে। এই নিয়ে হচ্ছে সেরিব্রাল পলসি। দারুণ ম্যাম, দারুণ। একটু পেরেন্টসদের কাউন্সিলিং নিয়ে আর একটু বেশি কথা বলতে পারি আমরা? কাউন্সিলিং এ, হ্যাঁ বলুন। মানে নট অনলি সেরিব্রাল পলসি, যে কোনো পেরেন্ট যখন জানতে পারছে যে তার বাচ্চা একটা ডিজিজ নিয়ে বা একটা কন্ডিশন নিয়ে বা সিচুয়েশন বলবো, ডিজিজ বলবো না, ডেফিনেটলি ডিজিজ হচ্ছে ওষুধে সারে। ঠিক একদম। সো একটা কন্ডিশন নিয়ে এই পৃথিবীতে এসছে যেটা ওষুধ দিয়ে কখনোই সারবে না। হাউ ডু ইউ কনভিন্স দেম যে ওনারা ঠিক একজন সুস্থ বাচ্চা হলে তাকে যেরকম ভাবে মানুষ করতো ঠিক সেভাবেই বা তার থেকে বেশি কেয়ার নিয়ে সেই বাচ্চাটাকেও মানুষ করবে? আমরা বেশি কেয়ার বলবো না। যদি দুটো বাচ্চা থাকে, একটা সোকল নর্মাল একটা আছে, আমরা তাদের সমানভাবে তাকে মানুষ করুক, তাকেও যেমন শিক্ষার জন্য নিয়ে যাচ্ছে, একেও সেরকম শিক্ষার জন্য নিয়ে যাচ্ছে। হয়তো সে পড়াশোনা সেরকমভাবে করবে না, কিন্তু অন্য কিছু করতে পারছে, একটু ইমপ্রুভ তো হয়।
সেটা মা বাবাকে বোঝাতে প্রথম প্রথম একটু কষ্ট হয়, হুম। বিশেষ করে বাবাদের। মায়ের তো মাই হয় না, মা ঠিক আছে বুঝে গেল, বাবা পরিবারের লোকজন এরকম হয়েছে, পরিবারের লোকজন বলছেন কি হবে নিয়ে গিয়ে ঠাকুমা, কি আবার দেখছিস একজন ঠাকুমা আছে সেই তাকে নিয়ে আরেকজন ঠাকুমা, সে বাচ্চাকে নিয়ে সে ঠাকুমাই স্কুলে আসছেন, সব কিছু করছেন, তার থেরাপি করছেন। এটা একটা বোঝার ওপরে মানে বাবাদের বোঝানো একটু কঠিন হয়ে দাঁড়ায়, যে সত্যি কথা বলতে গিয়ে তখন মনে হলো এর পেছনে পয়সা ঢালবো কি হবে। এরকম আমার স্টুডেন্ট ছিল, তার মা আমাকে একদিন বলছে যে মা বলছে কি করব দিদি, এই তো আর বয়স করে আমাকে খাওয়াবে না। আমি বললাম দেখে নেবো আপনার ছেলে কতদিন আপনাকে খাওয়ায়। ঠিক বলেছেন। সেই ছেলে এখন পড়ে আছে হায়দ্রাবাদে, মা বাবাকে দেখেও না। তো মানুষের মানুষে ভ্যারি করে, জানেন তো, Correct. মানুষের মানুষে ভ্যারি করে যে কতটা কি নিতে পারবে, কিন্তু মায়েরা তো নেয়। আমি দেখছি তো আনছে, কাঁদছে। মায়েদের আমরা শেখাই, দেখুন এখানে বাচ্চা রেখে বেড়াতে চলে যান, বন্ধুরা সব কটা মা মিলে পিকনিক করে আসুন, আনন্দ করে আসুন। আমাদের এখানে বাচ্চাদের রাখারও ব্যবস্থা আছে, মাঝে মাঝে রাখা যায় আর কি। বাচ্চাকে 2 দিন রাখুন, বরকে নিয়ে হানিমুনে চলে যান, বেরিয়ে আসুন। মানে তাদেরই একটু আনন্দের দরকার, তাদের একটু রেসপাইটের দরকার। মা বাবাদের যেন এইটা একটা বাচ্চা বলেই আমাকে আমার জীবনটা শেষ হয়ে গেল, তাহলে কি জানেন তো একটা বিশাল বড় প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আমি দিতে পারি না, পারবো না। হোয়াট আফটার মি, এই প্রশ্নের কোনো উত্তর নেই। ওকে ম্যাম, পেরেন্টসদেরকে না হয় আপনি বুঝিয়েও নিলেন, একটা বাচ্চা তাকে যেমন ভাবে আপনি বললেন মাদার টেরিজা আপনাকে দুটো জিনিস দেখিয়েছেন, একটা তাদেরকে আপনাকে চিনিয়েছেন, একটা আপনাকে তাদেরকে চিনিয়েছেন। হাউ ডু ইউ ট্রেন দেম, মানে হাউ ডু ইউ, ওরা তো আমাকে দেখছে, আমার বলছে শাশ্বতী আন্টি যদি পারে আমি কেন পারবো না। এইটাই আমার সবচেয়ে বড় অ্যাজ আ টিচার, আমি কোঅর্ডিনেটর বাদ দিয়ে দিচ্ছি, অ্যাডমিনিস্ট্রেশন বাদ দিয়ে দিচ্ছি এখন। আমি অ্যাজ আ টিচার আমি মনে করি, আমি ওদের বলি দেখ আমরা হচ্ছে সেনবোর্ড সেলার, আমাদের জীবনে আমাদের এগোতেই হবে। আমি দেখ মানুষ লুচি খাবে, আপনার বাড়িতে এসেছেন লুচি খাবেন, গোল গোল লুচি খাবেন, গোল গোল লুচি গোলই হতে তার তো কোনো মানে নেই। আমি কিন্তু লুচি বেরি এখানে রেখে, আমি লুচি বেরি ছায়ের উপর রেখে বেরি রেখে ভাজছি, তো আপনি কি দেখবেন আমি কিভাবে ভেজেছি? না, আপনি লুচিটা খাচ্ছেন, যদি লুচিটা গোল না হয় তো সো হোয়াট, আজকাল তো কত কিছু বেরোচ্ছে, এখানটা সবুজ এখানটা নীল এখানটা কালো, তো লুচিটা যদি একটু তেরা রাখা হয় তো ক্ষতিটা কি? ক্ষতি তো কিছু নেই, সেটা পজিটিভলি করবি। বাচ্চাদের এটাই বলে দেখ আমাদের অনেক কিছু নেই, কিন্তু আমাদের অনেক, সত্যি কথা বলতে কি আমাদের মধ্যে যা আছে না, আমাদের বলতে আমি সো কল প্রতিবন্ধকতা যুক্ত মানুষ বলছি, অনেক সাধারণ মানুষের মধ্যে নেই, অনেক সাধারণ মানুষের মধ্যে নেই। তো আমার ছেলে মেয়েরা সেটা নিয়েই বলে যে ঠিক আছে ঠিক আছে, আমরা ওদের সবকিছু শেখাই, আমি লিপস্টিক লাগাতে শেখাচ্ছি, গল্প করছি, প্রেম বোঝাচ্ছি, আবার এটাও বলছি দেখ বিয়ে করে কি হবে, আমাকে দেখ না কিরকম আটকে গেছি সংসারের মধ্যে, কি হবে ধুর। তারা যদি পডকাস্টটা দেখে তাহলে তো বলবে না ম্যাম তো নিজে খুব খুশি আছে, ম্যাম খালি আমাদেরকে বলছে বিয়ে করতে না, বিয়ের পরে আমার বিয়ে করতে বলছি না, সেরকম মানুষকে বিয়ে করতে হবে, সেরকম মানুষকে বিয়ে করতে হবে যে বিয়ের পরে যে আমাকে ব্যবহার করবে না, সেরকম মানুষকে। আমি বিয়ে করতে তো বলছি না, বিয়ে করতো তোমরা করো, কিন্তু বিয়ের পরে যদি তোমাকে ব্যবহার না করে, আমি যেরকম বলেই দিয়েছিলাম যে আমাকে মেরে ফেল, কেটে ফেল, পুড়িয়ে ফেল, 1 পয়সা পাবি না, কারণ আমি অন্য ধাঁচের মানুষ। তো সেরকম কথা, তখন আমার বর খুব চুপচাপ মানুষ, চুপ হয়েছিল, একটা উত্তর দেয়নি। তো সেটাই কথা, ওরা দেখেছে আমি বুবলাকে যেরকম মানুষ করি, আমি তো মেয়েকে নিয়ে জয়েন করেছিলাম 3 মাস বয়সে, তো ওখানে একটা টেস্ট করে দিয়েছিল, আমাকে একটা ঘর দিয়ে দিয়েছিল, আয়া নিয়ে থাকতো। তারপরে মেয়ে বড় হলো, হুইল চেয়ারের সামনে রেখে আমি ঘুরতাম। তো ওরা দেখছে যে আন্টি বুবলাকেও যেরকম ভালোবাসছে আমাদেরও ঠিক সেমনই ভালোবাসছে। কালকে একটা বাচ্চা আমাকে বলছে, আমাকে জিজ্ঞেস করে তুমি কেন এরকম চেয়ারে কেন, কদিন আগে জিজ্ঞেস করেছে, আমি দেখ আমার না পায়ে খুব ব্যথা। তো কালকে আমি একটা প্রোগ্রাম থেকে ফিরেছি, আমি রাস্তায় আমাকে দেখেছি, বলতে তোমার পায়ের ব্যথাটা সারলো না না গো, আনলাম না রে সারলো না, আমাকে একটু কোলে নাও। ওর বাবা বলছে তুই বলছিস পায়ে ব্যথা, আবার বলছিস কোলে নাও। হ্যাঁ ছোট্ট বেবিটা, হ্যাঁ ওই আন্টি হুইল চেয়ার নিয়ে কত কিছু করে, আন্টি রান্না করে, গল্প করেছে আমাদের সঙ্গে। তো সেই রকম আর কি। আপনার আমাদের স্কুলে যদি একদিন আমাদের স্কুলে আসতে পারেন, আপনারা সেরিব্রাল পলসি সম্বন্ধে আপনাদের ধারণাটা পুরো বদলে যাবে। আমাদের
হাইড্রোথেরাপি পুল রয়েছে, আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে, আমাদের কম্পিউটার রয়েছে, আমাদের আবার NIS এ পড়াশোনা করাও রয়েছে। খুব সিভিয়ার যে অল্প অল্প করে যারা কতটুকুনি করতে পারছেন। দেখুন শিক্ষা বলতে শুধু পড়াশোনাই বুঝি না। একটা বাচ্চা যখন দেখাচ্ছে যে আমি ওই মুড়িটা খাবো না, আমি ওই টোস্টটা খাবো, তখন সেটা শিক্ষা। কোনটা মা কোনটা বাবা যখন দেখাচ্ছে, কোন আন্টি শাশ্বতী আন্টি কইরে দেখাচ্ছে, সেটাই শিক্ষা। শিক্ষা কিন্তু অনেক ধরনের হয়। আমরা মনে করি যে MA BA ডিগ্রি, তা নয়। বা বইতে হ্যাঁ, যতটুকু লেখা আছে যতটুকুনি সেটা আছে সেটা সেই আমরা দেখো আরেকটা আমরা শেখাই যে আমাদের জীবনে প্রতিবন্ধকতা জীবনে 3টে R নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে রাইটস, এটা মনে করি সাধারণ মানুষের মধ্যে যে রাইটস গুলো আছে আমাদের প্রত্যেকের মধ্যে সেই রাইটস গুলো আমাদের চাই আমরা। আরেকটা হচ্ছে রেসপন্সিবিলিটিস, প্রতিবন্ধী বলে কিন্তু সবকিছু আমরা শুধু দেবো, দে 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 করবো না। আরেকটা হচ্ছে আমাদের রিস্ক, রিস্ক না নিয়ে আমরা সবাই, রিস্কটা সবার আপনাদের সবার জীবনে আছে, সবাই রিস্ক নিয়েই চলে। আপনি যখন আমি বাইক নিয়ে বেরোন আপনার মা চিন্তা করে কিন্তু ছেলেটা ঠিকঠাক চালাচ্ছে তো। আমাদেরও সেরকম, বাচ্চারা যখন এক পা হাঁটছে বা বাচ্চাটাকে যখন আমরা বলছি, যখন যে বাচ্চাটা যখন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস আছে, কম করে আছে, ওকে আমরা শেখাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট মোবিলিটি, তুমি বাসে করে আসা যাওয়া করো। যদি আমরা তাকে কোনো চাকরি দিই, তাকে তো সঙ্গে সঙ্গে মা নিয়ে যেতে পারে না। আমরা শেখাই আপনি বাসের একটা দিক গেট দিয়ে উঠুন, ছেলে একটা গেট দিয়ে উঠলো, নজর রাখুন, আস্তে আস্তে শিখে যাবে। এই 3টে R নিয়ে হচ্ছে আমাদের জীবন। আমাদের বলতে প্রতিবন্ধী নয়, আর আমাদের বলতে সবার জীবনে। আপনারা তো এটা নিয়ে কাজ করছেন বহুদিন ধরে, মানুষকে সচেতন করার জন্য আপনারা কি কি স্টেপ নিচ্ছেন? নেক্সট স্টেপ নিচ্ছি, শুনুন। প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের জন্য প্রথমে একটা আইন ছাড়া তো আমরা কিছু করতে পারি না। অধিকারে আমি একটা স্কুলে গিয়ে বললাম যে আমার বাচ্চাকে আমি পড়াতে চাই, দূর করে তাড়িয়ে দেবে আমাকে, তুমি প্রতিবন্ধী বাচ্চা নিয়ে এসছো। তার জন্য একটা আইন চাই। 1995-এ প্রথম আসে PWD অ্যাক্ট, পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট। সেখানে আমরা দেখি যে 7 ধরনের প্রতিবন্ধকতাযুক্ত মানুষের কথা বলা হয়েছে। ব্লাইন্ড আছে, সেরিব্রাল পলসি আছে, লোকোমোটর ডিসেবিলিটিস আছে, হিয়ারিং ইম্পেয়ার্ড, 7 ধরনের। কিন্তু আমরা কাজ করতে করতে দেখলাম যে তারা এই অধিকারগুলো পাবে। আমরা কাজ করতে করতে দেখলাম এছাড়া প্রচুর ধরনের ডিসেবিলিটিস আছে যেটার মধ্যে নেই। থ্যালাসেমিয়া পড়ে, অটিজম পড়ে, এগুলো ছিল না। 2016 সালে এলো RPWD অ্যাক্ট। সেখানে বলা হলো একটা আর যোগ হয়ে গেল, আরটা হচ্ছে রাইটস। এই যে আমরা এগুলো নিতে চাইছি, এগুলো কিন্তু আমাদের অধিকার, এগুলো আমরা ভিক্ষা চাইছি না। তো তার জন্য আমরা করি কি বলুন তো, আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। আমরা মোটামুটি 3 জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমাদের মেইন। একটা হচ্ছে ফ্যামিলির মধ্যে করতে থাকছি, বাড়িতে গিয়ে টিয়ে বুঝিয়ে টুঝে। দ্বিতীয় হচ্ছে আমরা সোসাইটি, বিভিন্ন স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, অফিসে যাচ্ছি, গিয়ে বোঝাচ্ছি যে দেখুন এটা কিন্তু আইনে আছে। এই সেদিনকে বললাম না, একটা প্রোগ্রাম করে এলাম, সরসুনা বাস স্ট্যান্ডে করে এলাম যে পুজো আসছে, আমরাও চাই সবার সঙ্গে বেরোতে, আমাদের যেন কেউ না বলে। এরকম একজন আমার বন্ধুকে বলেছিল, সে তার সেরিব্রাল পলসি আছে, হাঁটতে পারে না, বেঁকে বেঁকে হাঁটে, কানে লম্বা ঝোলা দুল। আরে একই কথা। তো সেরকম বিভিন্ন জায়গাতে আমরা শুনে করে এলাম যে আমাদের জন্য এরকম দরকার, একটু আমাদের অ্যাক্সেসের দরকার। তো বিভিন্ন স্কুল কলেজে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, বিভিন্ন রাস্তায় রাস্তায় করছি, বাস স্ট্যান্ডে করছি, এগুলো সোসাইটিতে গেল, বিভিন্ন মলে করেছি। এখন সব কটা মল ডিসেবল ফ্রেন্ডলি হয়ে গেছে, সব কটা না হলেও ম্যাক্সিমাম পুজো প্যান্ডেল ডিসেবল ফ্রেন্ডলি হয়ে গেছে। রাস্তা একটা ওয়ে করে দিচ্ছি, নট অনলি ফর ডিসেবল বাট অলসো কি বলবো, এজেড পার্সন অ্যান্ড প্রেগনেন্ট ওম্যান, তাদের খুব দরকার। আরেকটা করছি আমরা কি বলুন তো, আমাদের সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটদানের অধিকার। এই ভোটদানের অধিকারটাকে নিয়ে আমি আজ কাজ করে চলেছি দীর্ঘ 7 বছর ধরে। তো প্রথমে যখন আমি ভোট দিতে যাই না, তখন 2তলা 3তলায় পোলিং বুথগুলো হতো। আমাকে শুনতে হয়েছে আপনাকে স্ট্রেচারে করে তুলে দিচ্ছি। আরে তুই আমাকে স্ট্রেচারে করে তুলবি, তোর কি কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা তো নেই, পার্টির লোক তো, তো ভোট টোট দিইনি। এই নিয়ে কাজ করছি আমি নির্বাচন কমিশনের সঙ্গে। কাজ করতে করতে এখন দেখবেন ম্যাক্সিমাম আপনারা যদি ইন্টারভিউ নিতে জানতেন বা দেখতে যান, প্রায় প্রত্যেকটি পোলিং বুথ 1তলাতে। যদি একটু আধটু অসুবিধা আছে, একটা দুটো সিঁড়ি আছে বা ফুটপাথটা একটু উঁচু, এটা খুব প্রবলেম আমাদের পক্ষে। তো সেটাও আশা করছি 2026-এ আমরা কমই দেখবো। অ্যাওয়ারনেস ছাড়া, মানুষকে সচেতন না করলে মানুষ এগোবে না। এখন অনেক মানুষ সচেতন হয়ে গেছে, অনেক মানুষ সচেতন হয়ে গেছে। ঠিক ম্যাম, যেহেতু একটা ডিসেবিলিটি নিয়ে আমরা কথা বলছি,
তার সাথে সাথে আমাকে কিন্তু মানে মেডিকেল সাপোর্ট বা মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কথা বলতে হবে। মানে সরকারি পরিষেবায়, আমি বেসরকারির কথা বলছি না, যারা ধরুন আর্থিকভাবে দুর্বল এবং তাদের বাচ্চা এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই তাদের কি প্রপার মেডিকেশন বা মেডিকেল যে সাপোর্ট সেটা কি তারা পাচ্ছে না, সেটার এখনো অভাব? না দেখুন, যাদের ওই রয়েছে, বললাম না, যাদের আপনার কি বললাম, ওই নামটা ভুলে যাচ্ছি, তাদের মৃগী যাকে বলছি আর কি, তারা যেই বাচ্চাগুলো আছে তাদের তো ওষুধের দরকার, কিন্তু গভর্নমেন্টে কিন্তু সাপোর্ট পাচ্ছে, যাদের হুইল চেয়ার দরকার, যাদের ক্রাফট দরকার, সেগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায় বন হুগলিতে। ওকে, এটা অ্যাপ্লাই করলে হিয়ারিং এইড বলুন, এগুলো কিন্তু তারপরে হোয়াইট কেন যেটা ব্লাইন্ডের দরকার, এগুলো কিন্তু পাওয়া যায় গভর্নমেন্টে, এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও কিন্তু এগুলো দিয়ে থাকে। আর সেরিব্রাল পলসিসের জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে থেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এগুলো কিন্তু খুব দরকার। কিন্তু সেই থেরাপি গুলো তো পেড, এবং পেড সব গভর্নমেন্টের কাছে, হয়তো হসপিটালগুলোতে এগুলো আমি বলতে পারছি না এগুলো পেড কিনা, কিন্তু বেসরকারির কাছে তো এগুলো পেড। হ্যাঁ, পেড। আমাদের স্কুলে এগুলো ফ্রি, আমাদের স্কুলে হচ্ছে যারা দিতে পারবে তাদের টাকা, যাদের দিতে পারবে না তারা ফ্রি। মেডিকেল সুবিধা ছাড়াও আরো যে সুবিধা, ধরো এখন চাকরির ক্ষেত্রে বা যে আদার্স যে সরকারি সাহায্যগুলো, সেই ব্যাপারটাই কি গভর্নমেন্ট সরব? গভর্নমেন্ট তো চাকরির ক্ষেত্রে বা স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে 4% রিজার্ভেশন আছে। ওকে, সেগুলো এখন যদি দেখুন, একটা চাকরির আমি বলছি, ধরুন চাকরিটার ক্রাইটেরিয়া রয়েছে সে মাধ্যমিক পাস হবে। এখন যদি একটা ক্লাস 8 এর ছেলেকে আমরা বলি এটাকে চাকরিতে নিন, তবে তো হবে না, ডেফিনেটলি সেটা কিন্তু দরকার, ওদের যেগুলো দরকার সেগুলো পূরণ হলে পরে তারা চাকরিতে নিচ্ছে কিন্তু। ওকে, এটা গভর্নমেন্ট থেকে আছে, এবং সেটা প্রাইভেট স্কুল কলেজ অফিসেও বলা হচ্ছে যে 4% করে যেন রিজার্ভেশন থাকে। কারেক্ট। আর আপনি বললেন আপনি বিভিন্ন ইনস্টিটিউশন এবং কর্পোরেট প্লেসে গিয়ে আপনি অ্যাওয়ারনেসটা বাড়াচ্ছেন, চাকরিটা তো পেয়ে গেল, তারপরে তাদের সাথে কোনো ডিসক্রিমিনেশন বা তাদের মানে ওয়ার্ক প্লেসটাকে বাকিদের থেকে একটু কঠিন করে তোলা, এই ব্যাপারটা কি রয়েছে? দেখুন, এটা এটা কি জানেন তো, আমি বলবো এখানে, আমি বলবো যেখানে ছেলে মেয়েগুলোকে আমাদের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। তারা সারাটা দিন ধরুন চাকরি টাকরি পাওয়ার আগে খুল্লা ঘুরে বেড়াচ্ছে, তারপর সেখানে একটা নির্দিষ্ট টাইমে, আমার একটি ছেলে চাকরি পেয়েছিল ফ্লিপকার্টে, সেখানে প্যাকেজিং এর জন্য নাইট ডিউটি ছিল, ফ্লিপকার্ট না, বিগ বাস্কেটে নাইট ডিউটি প্যাকেজিং। ওর মা এসে আমায় বলছে, আমার ছেলেটা জানো তো অসুস্থ, ও হাঁটা চড়তে পারে কিন্তু একটু পায়ে অসুবিধা আছে, আপনি ওকে রাত্রি জাগার চাকরি দিচ্ছেন? আরে আমি তো, ও তো চলাফেরা করতে পারে একা, ওকে এক ট্রিপে বাস দেবে বলেছিল, হয় নিয়ে যাবে নয় দিয়ে যাবে, তো ও তো পায়ে অসুবিধা, কোনো অসুবিধা নেই, একা যাতায়াত করে। ও যে বসে বসে প্যাকেটগুলো করে, মানে বিগ বাস্কেটে যেটা বলেছিল যে আমরা মাল ওজন করে করে দেবো, ধরুন 250 পটল, 500 পটল, ও শুধু ভিতরে পুরে প্যাক করে দেবো। তো যেহেতু রাত্রি বাস, সেহেতু পরিবার থেকে চাকরিটা দিল না, 18,000 টাকা মাইনে ছিল। কি বলবো এগুলো, মানে যতদিন না ছেলে মেয়েগুলোকে পরিবার, মা বাবা প্রতিবন্ধী সন্তান না ভেবে সন্তান না ভাবতে পারছেন, ততদিন কিন্তু আমরা এগোতে পারবো না। এবং আমরাও যদি নিজেদের শুধু প্রতিবন্ধী না ভেবে মানুষ ভাবতে পারি, তাহলেও কিন্তু আমরা পিছিয়ে থাকবো। আমি তাই বললাম, দেখ আমি একদিনকে বললাম যে আপনি এখানে এসেছেন, হেঁটে এসেছেন, আমি কিন্তু ওখানে চলে যেতে পারবো হুইল চেয়ার নিয়ে, কি ডিফারেন্স আছে? কিছু ডিফারেন্স নেই। ঠিক, অ্যাকসেপ্টেন্সটা ভীষণ জরুরি। আপনি কিছু বলতে চান যেটা হয়তো আমরা এই ভিডিওটায় ছুঁয়ে যেতে পারিনি? আমি একটা কথাই বলবো, যা নেই তা নেই, যা আছে সেটা নিয়ে এগিয়ে চলো, সবাইকে, পরিবারকেও, ছেলে মেয়েদেরও। একদম, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সবার ক্ষেত্রে। বিষয়ের একদম বাইরে ঈশ্বরে বিশ্বাস করেন? ভীষণভাবে বিশ্বাস করি। আচ্ছা, আমি ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাস করি। আমি জানি একটা সুপার পাওয়ার আছে, সেটা আমার এতগুলো ঠাকুর দেখে মনে করতে পারেন, কিন্তু একটা সুপার পাওয়ার কিছু একটা আছে, সেটা মনের জোরটা হতে পারে, তা না হলে আমি এতটা এগোতে পারতাম না। এরকম কিছু বিশ্বাস কাজ করে, মানে আমার কাজ করে না, কিন্তু আমি অনেকের
শুনেছি অনেকের কাছ থেকে এরকম যে এই মানে এই জন্মটা এরকম এই কারণে হয়েছে কারণ আগের জন্মের পাপ ছিল। না, আমি এগুলো মানি না। আর আমি এটা বিশ্বাস করি, আমার যদি হুম। কোনো পাপ ফল থাকে হুম। আমার এই জন্মেই হয়ে যাক, পুণ্য ফল থাকে এই জন্মেই হয়ে যাক। হুম। এই জন্ম টন্ম না, আমি এটা বিশ্বাস করি কিছু একটা আছে, পাওয়ার আছে, হুম। যেটা আমাকে, নাহলে আমি এগোতে পারতাম না। এই যে একদম ফ্ল্যাট শুয়েছিলাম এই 4 বছর বয়স থেকে, আমি 3 বছর বয়সে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট বেবি ডান্সারের প্রাইজ পাই। আর সেই হুম। মানুষটা আমি পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকেই পাচ্ছি আউটস্ট্যান্ডিং হ্যান্ডিক্যাপ অ্যাওয়ার্ড। সেই দিন হয়তো কেউ আমার চোখের জলটা দেখেনি, কিন্তু আমি টুক করে মুছে নিয়েছিলাম যে আমি একটা নর্মাল মেয়ে মানুষ ছিলাম। সেটা হুম। ঠিক আছে, কি করা যাবে? এটা তো কারোর পাপ নয়, কিছু কিছু করার নেই, এটা একটা সিচুয়েশন। পোলিও হুম। কি করব, তার জন্য ঠিক, কি ভেঙে সেটা পড়ে নিয়েই যাবো? আমাকে এগোতে হবে। এটা নিয়ে এগোতে হুম। হবে। আমার মা বাবা আমাকে কাজের মাসির কাছে রেখে বাইরে চলে যেত, আমি পাঠাতাম যে আমি আছি বলে মা কি বেরোতে পারবে না? মা কি, বাবা বাবা ডক্টর ছিলেন, কনফারেন্সে যেতেন। আমি মাকে বলতাম, মা তোমরা যাও, আমি কাজের দিদি আছে, আমরা দিদি ঠিক থাকবো, মাস্টারমশাই আসবে, পড়াবো টরাবো। আমি কিন্তু মন খারাপ খারাপ কিছু করতাম না। ঠিক আছে। আমার ভীষণ একটা নেশা ছিল চিঠি লেখা। হুম। আকাশকে, বাতাসকে, পাখিকে, কৃষ্ণচূড়া গাছটাকে ভীষণ চিঠি লিখতাম। মনে গুলো না হালকা হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম। ফর অল দ্য ইনসাইটস। আর মানে এত সুন্দরভাবে আমার দৃষ্টিভঙ্গিটাকে এনরিচ করার জন্য। ট্রুলি আমিও ফ্যান ফ্রম টুডে। ওকে, তো ভালো থাকবেন ম্যাম। আপনারাও থাকবেন ভালো। লিঙ্কটা পাবো তো? একদম নিশ্চয়ই। আমার মেয়ে হাঁ করে আছে, আমাকে লিঙ্কটা পাঠাবে তো? হ্যাঁ, 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 পাঠিয়ে দেবো। নিশ্চয়ই ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম।